হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে আমরা কিন্তু একটা সিরিজ শুরু করেছিলাম জেন্টলম্যান নামে, বাট অ্যাকচুয়ালি তারা কি জেন্টলম্যান ছিল? ভয়ানক ডেঞ্জারাস লেভেলের জেন্টলম্যান ছিল। তো যাই হোক, ওই সিরিজটার আমরা 6টা এপিসোড দেখেছি এবং টোটাল হচ্ছে ওই সিরিজটা 8 পর্বের সিরিজ। তো আজকে আমরা লাস্টের দুটো যে এপিসোড রয়েছে সেই দুটো এপিসোড সম্পর্কে জানবো। আর এখানে আরেকটা কথা তোমাদেরকে বলছি, ইদানিং কি সমস্যা হয়েছে আমি জানি না। আমি কথা বলতে গেলে আমার জিভ ভাটা, আমার টাংটা অনেক ভার মনে হচ্ছে, যার জন্য আমার কথা বলা অনেক বেশি প্রবলেম হচ্ছে। তুমি যদি আমার 1 বছরের আগের ভিডিও দেখো এবং এখনকার ভিডিওর কথা বলার স্টাইল এবং কথা বলার স্পিড ফলো করো, তাহলে বুঝবে যে আমার কথা বলা অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছে। এটা দুটো কারণে হতে পারে, হয়তো আমি মানসিকভাবে অনেক বেশি প্রেসারে থাকি এর জন্য, কিংবা শারীরিক কোনো সমস্যার দিকে হয়তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এর জন্য হতে পারে, আমি শিওর নই। তবে আগে ভয়েস দিতে আমার কষ্ট হতো না, বাট এখন ভয়েস দিতে আমার অনেক বেশি কষ্ট হয়। আর নর্মালি আমি অনেক কথা বলি, অনেক বাচাল, কিন্তু সমস্যা হয়েছে কি, ভয়েস যখন দিতে যাই তখন আমার প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলতে হয়। ওইটা জিনিসটা এখন আমি নিতে পারি। তো যাই হোক, বাড়তি কোনো কথা বলবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে যাবো। আগের পর্বে কি দেখেছিলে মনে আছে? আগের পর্বে আমরা দেখেছিলাম যে সুজির ভাইকে কিন্তু মার খাইয়েছে কে, সুজিরই লোক, ওর নামটা যেন কি ভুলে গেলাম, ডিবি হারুন নাকি কি, সরি হারুন না হেনরি। তো তারপর সুজি প্রচন্ড রেগে তার ভাইকে হসপিটালে নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সে, এটা দেখেছিলাম। তো আজকে আমরা জানবো তারপরে কি হয়েছিল। তার আগে একটা বিজ্ঞাপন রয়েছে, তুমি বিজ্ঞাপনটা স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে যাও। বিজ্ঞাপন দেখার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নেই। ডিসক্রিপশনে যাও, ক্লিক করে মূল ভিডিওতে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সপ্তম এপিসোডের শুরুতে আমরা দেখি এডওয়ার্ড সুজিকে অনেক কল করে, কিন্তু সে কল ধরে না, কারণ সে অনেক বেশি রেগেছিল। বুঝতেই পারছো, ওর ভাই মার খেয়েছে। সিরিয়াসলি আমার নিজের জীবনের চেয়ে আমার ভাইকে বেশি ভালোবাসি, আমার ক্ষেত্রেও তাই। আমি নিজের জন্য একটা ঝামেলায় না জড়াতে চাইলে আমার ভাইয়ের জন্য আমার ঝামেলা জড়াতে হবে। এটা ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক এরকমই হয়ে থাকে। তো বুঝতেই পারছো এখানে সুজির কেমন লাগতে পারে, যে গ্লাস ফ্যামিলি দেখে সবাই ভয় পায়, তার ভাইকে না মেরেছে। তো এরপর এডওয়ার্ড জিমির কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে ঘটনা কি হয়েছে। জিমি বলে ওই পালন নাকি জ্যাকিকে অনেক মেরেছে এবং মেরে আত্মহত্যা করে দিয়েছে। আর এই সময় আমরা দেখি সুজি রেগে অনেক গালি দিচ্ছিল। আর তখন এডওয়ার্ড জিজ্ঞাসা করে ও কি ফার্ম এসেছে কিনা। জিমি বলে না, সে হয়তো তার বাড়িতে রয়েছে। তো এডওয়ার্ড জিজ্ঞাসা করে সুজির বাড়ি কোথায়। জিমি বলে তার বাড়ি কোথায় এটা কেউ জানে না, এটা সিক্রেট। আর তখন এডওয়ার্ড বলে তোর কথা শুনে আমি বুঝতে পারছি তুই তার অ্যাড্রেস জানিস, তাড়াতাড়ি অ্যাড্রেস বল। আর এরপর আমাদের দেখানো হয় সুজির বাড়িতে বেল বাজে। আর সুজিকে তো বুঝতেই পারছো কোন লেভেলের মেয়ে, সে করে কি পিস্তল নিয়ে দেখতে যায় কে এসেছে। আর সে এডওয়ার্ডকে দেখে অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে তুমি অ্যাড্রেস কই থেকে পেলে। আর এডওয়ার্ড তখন এই কথার উত্তর দেয় না, উল্টো বলে তোমার ভাইয়ের খবর শুনে আমার অনেক আফসোস হলো, বাট বিশ্বাস করে এতে আমার কোনো হাত নাই। সুজি তখন বলে আমার ভাই মৃত্যুর মুখে যেতে যেতে বেঁচে গিয়েছে, আর শুধুমাত্র এটা তোমার কারণে। আর আমি বিশ্বাস করি পেছানো হোক যেভাবেই হোক এটা বেরিয়ে আসবে। তো এডওয়ার্ড তখন বলে আমি তোমার জন্য হেনরিকে খুঁজতে সাহায্য করবো তোমার সাথে। সুজি বলে আমি তো তোমার কাছে হেল্প চাইনি, তোমার হেল্প আমার প্রয়োজন নেই, তুমি চলে যাও। তো এরপর সুজি করে কি ব্ল্যাঙ্কেটকে সাথে নিয়ে যায় এবং বলে মাত্র 3টা টার্গেট রয়েছে, একটাও ভুল করা যাবে না। তো সবার আগে সে করে কই রেফারিকে মারে যে ওই পালোয়ানকে ফেরায়নি। আর তারপর সে করে কই পালোয়ানকে মারে, কারণ ওই ওর ভাইকে মেরেছে। আর তারপর সে হেনরির খোঁজ বের করার জন্য হেনরির যে অ্যাকাউন্টেন্ট তার কাছে যায়, ওর পায়ে 2টা গুলি চালিয়ে আসে, কিন্তু ওই অ্যাকাউন্টেন্ট নিজেও যায় না হেনরি কোথায় গিয়েছে। আর এরপর সে যখন ওর বাবার কাছে যায়, বাবা তখন ওকে অনেক বকে এবং বলে তোর এই বোকামির কারণে হেনরি আরো সতর্ক হয়ে গেল, এটাতে তোর কাজ নয়, তুই এই কাজ আমার উপর ছেড়ে দে, আমি এখান থেকেই সব করবো, তুই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আনন্দ করে ঘুমিয়ে পড়, প্রয়োজনে একটু মালও খাস, সমস্যা নেই। আর এইদিকে আমরা দেখি এডওয়ার্ড আবার গিয়েছে হচ্ছে মিস্টার জনস্টনের সাথে। আর সে কোনো কারণে আসতে পারেনি, এজন্য সে তার অ্যাসিস্ট্যান্ট স্টিভার্সকে পাঠিয়ে দিয়েছে। তো এডওয়ার্ড বলে লাস্ট মিটিং এর পর সিচুয়েশন এমন ভাবে বদলে গিয়েছে যে আমার কাছে মনে হয়েছে গ্লাস ফ্যামিলির পেছনে আমি কোনো ডিল করতে পারবো না, ওরা জানতে পারলে আমাকে শেষ করে দেবে। তখন স্টিভার্স বলে দেখুন গ্লাস ফ্যামিলিকে ভয় পাওয়া এটা সাধারণ ব্যাপার, এই চিন্তাটা খুবই প্রশংসনীয় নবাব সাহেব, তবে আমার কাছে এমন একটা প্রপোজাল রয়েছে যে কারণে কারোই কোনো ক্ষতি হবে না, কিন্তু শুধুই লাভ হবে। আপনার মহলও বিক্রি করতে হবে না আমাদের কাছে। তোমরা তো জানো অবশ্যই যে জনস্টন কিন্তু এডওয়ার্ডের মহল কেনার জন্য অনেক ঘুরেছে। তো যাই হোক, এখানে স্টিভার্স যে অফারটা দেয়, আপনাদের মতো 13টা নবাব জমিদার রয়েছে, তাদেরও 13টা এরকম মহল রয়েছে, আপনি সেই মালিকগুলোর নাম আমাদেরকে বলে দিন, সেই লিস্টটা আমাদের দেন, আমাদের অনেক উপকার হবে। আর মিস্টার জনস্টন জাস্ট এই লিস্টের
বিনিময়ে 15টা নবাব পরিবারের লিস্টের বিনিময়ে মহলের বিনিময়ে আপনাকে গ্লাস ফ্যামিলি থেকে একবার মুক্তি করে দেবে। আর এখানে লক্ষ্য ওই নবাবরা কিন্তু বেশিরভাগই লুকিয়ে ছিল, কারণ বুঝতেই পারছো আগে যারা নেতা ছিল তারা এখনই কিন্তু অনেকে গা ঢাকাতে রয়েছে। তো যখন জমিদারিত্ব চলে যায় বাংলাদেশ থেকে, তো বেশিরভাগ জমিদার সব পালিয়ে গিয়েছে। তো অনেক জমিদার আবার সিক্রেটলি থাকে আর কি, শুধু সরকারি খুব বড় লেভেলের লোকরা জানে যে তারা জমিদার ছিল, আর জমিদাররা জানে যে কে জমিদার ছিল। তো যাই হোক, নেক্সট সিনে আমরা দেখি যে এডওয়ার্ডের বোন জ্যাকেলস মহলে ফিরে আসে, বাট এবার সে প্রেগনেন্ট হয়ে এসেছে। নর্মালি একটা বাড়িতে মেয়ে আসে কিন্তু জামাই সাথে প্রেগনেন্ট হয়ে। তো ওকে দেখে জেফ মানে ওই কেয়ারটেকার বলে, আপনাকে দেখে তো আপনার মায়ের চোখে খুশিতে পানি চলে আসবে। আর এরপর ওকে দেখে ওর মা অনেক সত্যি খুশি হয়। আর এই কথাটা কেয়ারটেকার জেফ কেন বলেছে যে তোমার মায়ের চোখে পানি চলে আসবে এটা তুমি পরে বুঝতে পারবে, আর তখন হাসবে। তো যাই হোক, এরপর যখন ওর বড় ভাই দেখে তখন বলে, এইগুলো কি? বাচ্চার বাবাকে নাইট ক্লাবে গিয়ে মাল খেয়ে কি আবল তাবল কাউকে দিয়ে বাচ্চা বানিয়ে নিয়ে এসেছিস? হোক তাতে আমার কি, সম্পত্তির ভাগ দিতে পারবো না তোর বাচ্চাকে। তো এরপর আসি এডওয়ার্ড, এবং এডওয়ার্ড বলে, আরে বোন কামটা করছিস কি, কংগ্রাচুলেশনস। আর এরপর সে তার মাকে জিজ্ঞাসা করে, মা আমার ওই মহলগুলোর লিস্ট চাই যেগুলো আমাদের মতোই মহল, মানে বাকি নবাবদের লিস্ট চাই। কিন্তু ওর মা বলে, আমি তো কিছু চাই না, তবে কয়েক বছর আগে একটা পার্টিতে তোর বাবার সাথে বাকি 14 জন নবাব ছিল। তো এডওয়ার্ড তখন জিজ্ঞাসা করে ওই পার্টিটা কোথায় হয়েছিল। তখন ওর মা বলে, ফেরিঙ্গি বার্নে, মানে একটা জায়গার নাম। তো ফ্রেডি মানে ওর বড় ভাই তখন বলে, হ্যাঁ আমি তোমার বাবার সাথে সেখানে গিয়েছিলাম। এডওয়ার্ড তখন তুই ছোট ছিলি। তো এডওয়ার্ড বলে, ফ্রেডি তোমার কাছে যদি তাদের নাম্বার থাকে তাহলে তাকে কল করো। তো তখন ওরা করে ওই বুড়ো আঙ্কেলের কাছে কল করে, আই মিন নবাবের কাছে, কিন্তু সে ফোন পিক করে না। আর আমরা দেখতে পাই নবাবের বাড়িতে, ওই রাজবাড়িতে গুন্ডারা জুয়া খেলছিল, মানে রাজবাড়ি দখল হয়ে গিয়েছে। তো এডওয়ার্ড তখন ফ্রেডিকে নিয়ে ওই ফেরিঙ্গে বার্নে যায়। আর মহলের অবস্থা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, মহলের ভেতরে গিয়ে ওই নবাবকে ডাক দেয়। আর নবাবদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছো জাস্ট খালি ওই জমি টমাই রয়েছে, কিন্তু ওদের অবস্থা নেই। ওই নবাবই হ্যাডামও রাখতে পারেনি, টাকা পয়সাও নেই। আর তখনই সেখানে সে নবাব আঙ্কেল আসে, আর সে ফ্রেডিকে দেখে চিনে ফেলে যে অমুক নবাবের ছেলে তুমি। তো ফ্রেডি তখন এডওয়ার্ডের পরিচয় দেয়, এটা আমার ছোট ভাই এবং নতুন নবাব। আর এরপর ফ্রেডি তাকে জিজ্ঞাসা করে ওখানে কিছু ছেলে বসে রয়েছে, তারা কে? তো এই নবাব তখন নিজের মান সম্মান বাঁচানোর জন্য বলে, আসলে গ্লাস ফ্যামিলির সাথে আমার একটু ঝামেলা হয়েছে, তো ওদের সাথে আমাদের কিছু কন্ট্রাক্ট ছিল, বাট আমরা কন্ট্রাক্ট রিনিউ করিনি, এ কারণে ওদের হাত থেকে বাঁচার জন্য আমার এদেরকে রাখতে হয়েছে। তো বুঝতে পারছো গ্লাস ফ্যামিলি যে শুধুমাত্র এডওয়ার্ডদের দখল করে রেখেছে তা নয়, যত নবাবের এরকম জমি রয়েছে সব জমি ওরা ইউজ করছে, ওইখানে গাঁজা চাষ করছে। তো এরপর এডওয়ার্ড জিজ্ঞাসা করে, এর আগে আমার বাবা একবার এখানে একটা পার্টি অ্যাটেন্ড করেছিল, সে বলেছে আপনি ছাড়া এবং সে ছাড়া আরো নাকি 13 জন নবাব এখানে ছিল, আপনি কি তাদের নাম বলতে পারবেন? তো টিপসি এডওয়ার্ড মানে তো সেই নবাবটা তখন একটা ডায়েরি দেয় যেখানে সকল নবাবের নাম এবং কন্ট্রাক্ট লেখা ছিল। বাট তখন সেই গুন্ডারা চলে আসে এবং বলে, এই শালার নবাব কাকে জিজ্ঞাসা করে মেহমান ডেকেছিস? আর তারপর সে এডওয়ার্ডকে বলে, এই শালা এটা আমার ডায়েরি, এই ঘরের সকল জিনিসপত্র আমাদের, তুই যদি এই ঘর থেকে একটা জিনিসও নিতে চাস বা জান নিয়ে বেরোতে চাস আমাদের অনুমতি নিয়ে বেরোতে হবে। বাট হ্যাঁ, তোর জন্য একটা অফার দিচ্ছি, যদি তুই এই ডায়েরি চাস তার বিনিময়ে তোর ঘড়িটা আমাদের দিয়ে দে, পছন্দ হয়েছে। তো ফ্রেডি তখন ওর ভাইকে বলে, ভাই ওদের ঘড়িটা তাড়াতাড়ি দিয়ে দে, ওদের দেখেই বাবাখোর মনে হচ্ছে, যে কোনো কিছু করতে পারে। বাট তখন গুন্ডা রেগে যায় এবং বলে, তুই কাকে বাবাখোর বললি? তুই এখন তোর প্যান্ট খোল, তোর প্যান্ট আমার পছন্দ হয়েছে। তো এডওয়ার্ড তখন বলে, তুমি ঘড়ি চাইছো, ঠিক আছে ভাই নাও, ঘড়িটা নাও, কিন্তু আমার ভাইয়ের প্যান্ট তুমি পাবে না। তো এরপর যখন বেরিয়ে আসে আমরা দেখতে পাই ফ্রেডির প্যান্টও রেখে দিয়েছে। তো ফ্রেডি বলে, আমি এতবার অপমানিত হয়েছি যে এইটুক ন্যাংটা হতে আমার কাছে যায় আসে না, কিন্তু তোর জন্য আমার খারাপ লাগছে ভাই, তোর ঘড়িটা নিয়ে গেল। তো এখানে আমরা দেখতে পাই এডওয়ার্ডের মুডটা অনেক খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর ফ্রেডি ওর ভাইকে বলে, ভাই কি হচ্ছে জানিস, আজকাল আমার মনে অনেক খারাপ খারাপ চিন্তা ভাবনা আসে, তুই এগুলো পরে শুনলে তো অনেক কষ্ট পাবি। আমি অদ্ভুত অদ্ভুত কথা বলি, সেদিন ফাইটের দিন আমি সুজিকেও বলেছিলাম তোর যদি কিছু হয়ে যায় তাহলে সকল প্রপার্টি আমার হয়ে যাবে, আর আমি এই ডিলটা ওদের সাথে এগিয়ে নিয়ে যাবো। মানে এই বিষয়টা বুঝিয়ে বলি, ফ্রেডি যে ভালো হয়েছে তা না, ওর মনে অনেক লোভ রয়েছে, একটু ভালো হয়তো রয়েছে, কিন্তু সুজির কাছ থেকেও যদি আবার শুনে ব্যাপারটা খারাপ দেখা যায়, এই জন্য ও হয়তো নিজেই বলে দিল। তো এই কথা শুনে এডওয়ার্ড অনেক রেগে যায় এবং ফ্রেডিকে ধরে বলে, একবার দেখ এই জায়গাটা, আমরা যদি দ্রুত কিছু না করি তাহলে আমাদের মহলের এই অবস্থা হবে, মানুষ আমাদের পাছায় থুতু মারবে। আর পরের সিনে আমরা দেখতে পাই সুজির বাড়িতে বেল বাজে এবং তার খাবারের ডেলিভারি এসেছিল। তো এরপর সে যখন বার্গারের বাইট নেয় তখনই তার কাছে হেনরির কল আসে, আর সে জিজ্ঞাসা করে, বার্গার কেমন লাগলো সুজি? তুমি যদি আমার আর কোনো লোকের উপর হাত তোলো তাহলে কিন্তু তুমি বাঁচতে পারবে না। মানে এখানে সুজিকে বুঝিয়ে দিল তুই কই থাকিস সেটা কিন্তু আমি জানি, আই মিন ওর লোকেশন জানে। তো এরপর সুজি করে কি এডওয়ার্ডের সাথে দেখা করে এবং ওকে জিজ্ঞাসা করে, তুমি আমার ঠিকানা কিভাবে পেয়েছো? কারণ হেনরিও এখন আমার ঠিকানা পেয়ে গিয়েছে, তোমার সাথে কি হেনরির কোনো কানেকশন রয়েছে? তো এডওয়ার্ড তখন পড়ে যায় বিপদে এবং জিমির কাছে নিয়ে যায়। তো সুজি জিমিকে জিজ্ঞাসা করে, তুই আমার বাড়ির অ্যাড্রেস জানিস কিভাবে? জিমি বলে, একবার আপনি আপনার সাথে একটা ব্যাগ নিয়ে এসেছিলেন, সেখানে একটা পার্সেল ছিল, সেই পার্সেলের মধ্যে আপনার বাড়ির অ্যাড্রেস লেখা ছিল। এডওয়ার্ড তখন জিজ্ঞাসা করে, এর বাইরে আর কাকে তুই অ্যাড্রেস বলেছিস আমার বাইরে? তো জিমি তখন বলে, আপনাদের কি ওই মেয়ের কথা মনে আছে যার উপর আপনাদের সন্দেহ ছিল সে ভ্যান চুরি করেছে, আমার গার্লফ্রেন্ড? কিন্তু সে ভ্যান চুরি করেনি আমি জানি, হয়তো নেশার ঘরে আমি ওকে বলেছিলাম, আসলে আমার গার্লফ্রেন্ডের বান্ধবী আপনার ভাইকে পছন্দ করে, তার জন্য ফুল পাঠাতে চেয়েছিল। এডওয়ার্ড তখন বলে, তুই একটা আসলেই হারামজাদা, তোকে কি বলবো। যাই হোক, তুই কল করে ওই মেয়েটাকে কি ওই জায়গায় ডাকতে পারবি যেখানে ওর সাথে তুই প্রায় দেখা করিস? তো এরপর জিমি ওই মেয়েটিকে কল দেয়, বলে, শোনা আসো। এরপর যখন ওই মেয়েটি আসে সবাই তাকে ঘিরে ধরে, আর সুজি তখন ওকে গান পয়েন্টে নিয়ে বলে, হেনরি কোথায় বল। গ্যাব্রিয়েলের নামে তখন এই মেয়েটি বলে, আমি কেন, আমার মায়ও যায় না, সে কে? আমাকে তো স্টার্লিস জনস্টন হায়ার করেছে, আর আপনার ভ্যানও সেই চুরি করিয়েছিল এবং তাতে আগুন লাগিয়ে দিয়েছিল, আর সে আপনার মাল চায় না, বরং সে আপনার বিজনেস নষ্ট করতে চায়, আর এই কারণে সে আপনার বেলজিয়ামের ড্রাগের ট্রান্সপোর্ট আটকে দিয়েছে এবং আপনাদের বাধা দেওয়ার জন্য একের পর এক চাল
চাল চলে গিয়েছে, কিন্তু আপনারা তার সমস্ত চাল ব্যর্থ করে দিয়েছেন। আর এরপর হয়তো সেই হেনরি কলিন্সকে হায়ার করেছে আপনাদের অবস্থা খারাপ করার জন্য, আর সেই আপনার ভাইয়ের অবস্থা করে দিয়েছে। আর জনস্টন যে কোনো মূল্যে আপনাদের এই $1.5 বিলিয়ন বিজনেস চায়, আর সে এমন একটা লোক তার উদ্দেশ্য পূরণ না করা পর্যন্ত সে থামবে না। আর এই জনস্টনকে তো তোমরা অবশ্যই চিনতে পারছো, ওই $10 মিলিয়ন ঘড়ি পড়ে যে ওই বুড়ো ধনী ব্যক্তিটা আর কি। তো যাই হোক, সুজি তখন বলে তুই কি জানিস আমি তোকে কেন মারলাম না, কারণ এখন থেকে তুই আমাদের হয়ে কাজ করবি। তো নেক্সট দিন আমরা দেখতে পাই এডওয়ার্ড আবার যায় হচ্ছে জনস্টনের সেই তোমার অ্যাসিস্ট্যান্ট স্টিভেন্সের সাথে, এবং তাকে একটা লেটার দিয়ে বলে এটার মধ্যে সাইন করতে হবে আর প্রমিস করতে হবে আমার বাড়ির সাথে সাথে আমার ফ্যামিলি থেকে তোমরা দূরে থাকবে, এটার গ্যারান্টি দিতে হবে। আমার ফ্যামিলির জন্য কোনো ক্ষতি না হয়, তোমরা গ্লাস ফ্যামিলির সাথে যেমন হয় তাই করো। মানে আমাদের এডওয়ার্ড ডাবল গেম খেলছে। তো তখন স্টিভার্স বলে হ্যাঁ এটাই হয়তো আমাদের মধ্যে ডিল ছিল। আর তারপর সে হেনরিকে কল করে এবং বলে আমরা যা চেয়েছিলাম পেয়ে গিয়েছি, তুমি এখন যা ইচ্ছে তাই করতে পারো। তো হেনরি তখন বলে চলো আমাদের কাজ শেষ করি। আর ওই সময় সুজি তার ভাইয়ের সাথে হসপিটালে বসেছিল, আর তখন সে ব্ল্যাঙ্কেটকে বলে শত্রুদের ধ্বংস করার সময় এসে গিয়েছে। আর তখন এডওয়ার্ড করে কি ববি গ্লাসের সাথে দেখা করতে জেলখানায় যায় এবং বলে দেখুন আপনার ছেলের সাথে যেটা হয়েছে এখানে আমার কোনো হাত নেই, আমি কখনো কাউকে বলি না আপনার ছেলেকে এই অবস্থা করুক, আমি জাস্ট আপনাদের কাছ থেকে মুক্তি পেতে চাই, ঝামেলা থেকে বেরোতে চেয়েছিলাম। আর এই জন্য আমি নিজেই মিস্টার হেনরি এবং মিস্টার জনস্টনের কাছে গিয়েছিলাম, তারা যেগুলো করবে আমার মাথায় আইডিয়া ছিল না। আর জনস্টন ওই নবাবদের লিস্ট চেয়েছিল যাদের প্রপার্টির উপর আপনি আস্তানা বানিয়ে রেখেছিলেন, আর জনস্টন আমার কাছে সকল নবাবদের লিস্ট চেয়েছিল, হতে পারে সকল নবাবদের জায়গায় প্রপার্টিতে আপনি আস্তানা বানিয়ে রেখেছেন বা এরকম গাজার চাষ করছেন, তো এটাই হয়তো সে বের করতে চায়। আর তখন আমাদের নায়িকা সুজির বাপ গবি গ্লাস বলে দেখো জামাই, সরি দেখো তুমি আমার পিঠে 2 বার ছুরি চালিয়েছো, তবে এটার উত্তর সময় বলে দেবে। আর অন্যদিকে হেনরি তার বডিগার্ডের সাথে হসপিটালে যায়, আর সে যখন জ্যাকির রুমে যায়, আমি সুজির ভাইয়ের রুমে, তখন সে দেখে ওখানে জ্যাকি নেই। অ্যাকচুয়ালি সুজি তো চলে পাতায় পাতায়, সে উল্টো ট্র্যাপ বানিয়ে রেখেছে। আর তখনই ব্ল্যাঙ্কেট ওদের উপর গুলি চালায় এবং ওর বডিগার্ডকে মেরে ফেলে, একটা গুলি হেনরির পায়েও লাগে। আর তখন হেনরি বলে আমার মাথায় গুলি করো। সুজি তখন বলে তুই তো মাটিতে মিশে যাবি, কারণ আমার বিজনেসের উপর যারা খারাপ নজর দিয়েছে তাদের তো আমি কখনোই ছাড়বো না। হেনরি তখন বলে তুমি মিস্টার জনস্টনকে চেনো না, ও খুবই ডেঞ্জারাস, আর তুমি যে নবাবের সাথে ঘুরছে এডওয়ার্ড, সে মিস্টার জনস্টনেরই সেনা, আর সে শুরু থেকে তোমাকে ধোকা দিয়ে চলেছে। মানে এখানে এডওয়ার্ড তলে তলে কি করছে আমাদের নায়ক সব সুজিকে বলে দেয় এই হেনরি। আর তখন সুজি রেগে গিয়ে যেখান থেকে ঝামেলা শুরু, মানে আমাদের এডওয়ার্ডের বড় ভাই যে গোসপেলের ছোট ভাইকে মারলো গুলি করে ওই মুরগি নাচ দিতে গিয়ে, সেই ভয়ঙ্কর গোসপেলকে কল করে এবং ফোন করে ডাইরেক্ট বলে দেয় ওই মুরগির কস্টিউম পরা যে ছেলেটা ছিল ফ্রেডি, ওই তোমার ভাইকে মেরেছে। মানে এখানে সুজি আবার এডওয়ার্ডের পিছনে গেম খেলে দিল যাতে এডওয়ার্ডের ভাই মারা পড়ে। তো বুঝতেই পারছো লাস্ট এপিসোড কোন লেভেলের ডেঞ্জারাস হবে, মানে কোন লেভেলের এন্টারটেইনিং হবে। তো যাই হোক, লাস্ট এপিসোডের শুরুতে আমরা দেখি স্টানলি তার নিজের জন্য একটা শুট বানাচ্ছিল, কারণ সেটা পড়ার সময় আসতে চলেছে। আর অন্যদিকে গোসপেল তার লোকদেরকে নিয়ে এডওয়ার্ডের প্রপার্টিতে চলে আসে, আর সে ওখানে গায়ে থামে সবাইকে প্ল্যান বোঝাতে থাকে। আর ওদের যে ফার্মের কেয়ারটেকার জেব এগুলো দেখে ফেলে, আর সে ফোন করে এডওয়ার্ডকে সব বলে দেয়। আর এডওয়ার্ড তখন বলে তুমি ওখানে থাকো আমি আসছি। তো এরপর এডওয়ার্ড যখন সেখানে আসে তখন জেব বলে 20 মিনিট ধরে ওরা জাস্ট এইভাবে প্রার্থনাই করছে, মনে হয় বড় ধরনের কোনো তুল কালাম করবে। আর তখনই এডওয়ার্ড ফ্রেডিকে কল করে বলে সবাই বাড়ির ভেতরে থাক, কেউ বাড়ি আসবে না। আর তারপর এডআপ করে কি জেবের সাথে যায় ওদের বাড়িতে অস্ত্র নেওয়ার জন্য, আর গোসপেল ওদের বাড়ির মহলের সামনে চলে আসে। তো ফ্রেডি তখন বলে ভাই ওই শালামোনা জানতে পেরে গিয়েছে ওর ভাইকে আমি মেরেছিলাম। আর তখন গোসপেল ফ্রেডিকে কল করে এবং বলে তুই বাইরে আসবি নাকি আমি ভেতরে আসবো। আর অন্যদিকে আমরা দেখি গবি গ্লাস তার মেয়ে সুজির কাছে কল করে এবং বলে এডওয়ার্ডকে নিয়ে আমার কাছে চলে আসো, কথা আছে। সুজি তখন বলে এডওয়ার্ড একটা ধোকাবাজ, আর গত 24 ঘন্টার মধ্যে কি কি হয়েছে তুমি কিছুই জানো না। বাট উল্টো গবি গ্লাস বলে গত 24 ঘন্টায় কি কি হয়েছে তুই কিছু জানিস না, তুই যা যা ভুল করেছিস তাড়াতাড়ি সব শুধরে নে, নবাব সাহেব এডওয়ার্ড যেন রেগে না যায়। আর তখনই সুজি করে কি এডওয়ার্ডকে কল করে, আর এডওয়ার্ড বলে আমি খুব ব্যস্ত, গোসপেল এসেছে আমার ভাইকে মারতে। সুজি বলে আমি এখনই সাহায্য পাঠাচ্ছি। আর এরপর সে জিমিকে কল করে আর বলে আমি কিছু লোক পাঠাচ্ছি, ওদেরকে এডওয়ার্ডের মহল পর্যন্ত পৌঁছে দিতে হবে। আর এরপরে এডওয়ার্ড করে কি গোসপেলের সাথে কথা বলে, গোসপেলকে বলে আমার প্রপার্টি থেকে বেরিয়ে যাও। বাট গোসপেল বলে তোমার কাছে জাস্ট 5 মিনিট সময় রয়েছে, বেঁচে থাকলে সে তোমার প্রপার্টি। আর তখন এডওয়ার্ড মোবাইলের ভেতরে সকল দরজা জানলা বন্ধ করে দেয়। আর ফ্রেডি বলে এই সবকিছু আমার জন্য যেহেতু হয়েছে আমি এটার প্রায়শ্চিত্ত করার জন্য রেডি রয়েছি, আমি বাইরে গিয়ে মরে যাই তাহলে সব ঠিক হয়ে যাবে। বাট সবাই তখন ওকে বাধা দেয়। আর এডওয়ার্ড তখন বলে দেখ তোর মাথার ভেতর পুরোপুরি মগজ নেই আমি এটা জানি, অর্ধেক মগজ অর্ধেক গোবর আছে, কিন্তু তারপরও আমরা সবাই তোকে ভালোবাসি, তুই আমার বড় ভাই। তো এরপরে এডওয়ার্ডের মা করে কি সবাইকে বেসমেন্টে নিয়ে যায়। আর তখন সেখানে জেফ আরো কিছু লোক নিয়ে আসে এবং বলে তোর প্ল্যান কি। আর এডওয়ার্ড তখন বলে সাহায্যের জন্য লোক আসছে। আর তখনই জিমি 2 জন মাত্র লোক নিয়ে আসে সেখানে। আর এরপর ভেতরে গিয়ে তারা সবাই যার যার মতো পজিশন নেয়। আর তখনই গোসপেলের ফোন বাজে, কে ফোন দিয়েছে সেটা আমাদের ক্লিয়ার করা হয়নি। আর এডওয়ার্ড ওই সময় যুদ্ধ শুরু করে দেয়, মানে প্রথম গুলি এডওয়ার্ড চালিয়ে দেয়। আর এরপর যখন এডওয়ার্ড বাইরে আসে সে দেখতে পায় এখানে গোসপেল ছিল না, তার একটা লোকও ছিল না। আর তারপর এডওয়ার্ড আর সুজি করে কি গবি গ্লাসের সাথে দেখা করতে যায়। তো গবি গ্লাস তখন বলে প্রাচীন কাল থেকেই এই কবুতর বার্তা পাঠানোর সবচেয়ে সঠিক মাধ্যম ছিল, এর কারণটা হচ্ছে সাহসিকতা, সততা এবং বিশ্বস্ততা কবুতরের প্রধান বৈশিষ্ট্য। তো যাই হোক তোমাদের মধ্যে যা কিছুই হোক না কেন, যত ভুল বোঝাবুঝি হোক না কেন, তোমরা দুজন পুরনো সব কথা ভুলে যাও, কারণ আজকের মতো প্রতিদিন আমি তোমাদের ঝগড়া মেটানোর জন্য বসবো না। আমি গোসপেলকে তার যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে চেয়েছি, ওর $8 মিলিয়ন আমি দিয়ে দেবো, এছাড়া ওর ভাইয়ের ক্ষতিপূরণ আমি দেবো। আর তারপর সে এডওয়ার্ডকে বলে এডওয়ার্ড তোমাকে সেই ক্ষতিপূরণটা আমাকে দিতে হবে, তাহলে তোমরা
সবাই মরতে। আর তারপর গবি গ্লাস বলে, আমি আমার সিচুয়েশনের উপর বিবেচনা করে এই উপসংহারে এসেছি বা এই সিদ্ধান্তে এসেছি যে আমার ওই বছরে $1.5 বিলিয়ন কামানোর বিজনেসটা বিক্রি করে দেওয়া উচিত। কারণ আমার বয়স হচ্ছে আর আমার মেয়ে একাই ঝামেলা করতে পারবে না আমি ছাড়া, ওর বুদ্ধি এখনো পূর্ণ নয়। তো আমি যে এই বিজনেসটা বিক্রি করব, এই বিজনেসটা তারই হবে যে সবচেয়ে বেশি দাম হাঁকাবে। আর বিট স্টার্ট হবে 125 মিলিয়ন পাউন্ড থেকে। মানে বিষয়টা বুঝিয়ে বলি, বছরে $1.5 বিলিয়ন ইনকাম করে ঠিক আছে, বাট যে গাজার গাছগুলো রয়েছে বা যে তোমার ওই কি বলে ওগুলাকে ফার্ম যে রয়েছে তার যে মূল্যবান সেটার দাম আর কি ধরা হচ্ছে। তুমি তোমার মতো চাষ করে যত টাকা ইনকাম করে নিতে পারো। তো যাই হোক, এই সমস্ত বিট আগামী 7 দিনের মধ্যে আমি চাই। আর এটার তোমার যে দায়িত্ব, তুমি খেয়াল রাখবে এই নিলামের সুজি যেন অনেক ভালো দাম পায়, ওর দাম যেন অনেক ভালো আসে। 125 মিলিয়ন টন সর্বনিম্ন অনেক ভালো যেন দাম পায়। আর এরপর ওরা দুজন দুইটা কবুতর নিয়ে সেখানে চলে যায়। আর এডর তখন বলে, তোমার বাবা এই বিজনেস বিক্রি করার সিদ্ধান্ত নিলে তুমি বাধা দিলে না কেন? সুজি বলে, সে আমার বাবা হোক কিন্তু আমি তার কর্মচারী, সে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছে আর সে জন্য হয়তো সিদ্ধান্ত নিয়েছে সেই ঝামেলার শেষ চাই। তো যাই হোক, এরপর যায় হচ্ছে স্টার্লি জনস্টনের কাছে, সবচেয়ে ধনী যে। তো সুজি তখন বলে, তুমি আমার ভাইয়ের উপর হাত তুলে অনেক বড় ভুল করেছো। জনস্টন বলে, তুমিও তো আমার অফার রিজেক্ট করে অনেক বড় ভুল করেছো। তোমাদের নিশ্চয়ই মনে আছে জনস্টন কিন্তু বলেছিল একটা ঘড়ি দিয়ে $10 মিলিয়ন সুজিকে বলেছিল আমার সাথে ব্যবসা করো। সুজি সেই ঘড়িটাও নেয়নি, ব্যবসা অ্যাকসেপ্ট করেনি। তো যাই হোক, এরপর জনস্টন বলে, তুমি যখন আমার অফার রিজেক্ট করেছো তখন আমার কাছে মনে হয়েছে আমার ক্ষমতাটা তোমাকে দেখানো উচিত। আর মিস গ্লাস, তুমি হয়তো জানো না তোমার সাথী মানে এডওয়ার্ড আমাদের বাকি 14টি ফার্মের ঠিকানা দিয়ে দিয়েছে। তো এডওয়ার্ড তখন বলে, ক্ষমা করবেন, এটা আপনার ভুল ধারণা, ওই লিস্টটা আসলে ফেক ছিল। সিরিয়াসলি ভাই, বাটপারের উপর বাটপার। আর আপনি যে ওই নাম্বারগুলোতে ফোন করেছিলেন ওই সব কল আমার ফ্যামিলির লোকেরাই ধরেছিল। আপনি শুধুমাত্র আমাদের প্রতারণার শিকার হয়েছেন মিস্টার জনস্টন। তবে আমাদের মাঝে এত কিছু হয়ে যাওয়ার পরও মিস্টার গবি গ্লাস আপনার কাছে বিজনেস বিক্রি করতে প্রস্তুত রয়েছে, বাট আপনার বিটটা সবচেয়ে বড় হতে হবে, মানে সবচেয়ে বেশি দাম হাঁকাতে হবে। তো অনেকগুলো কাস্টমার লাগবে, কে দাম হাঁকায়। তো এরপর যায় হচ্ছে শোরুমের মহিলার কাছে, মানে আরেক সন্ত্রাসীর কাছে, এবং তাকে বলে, গবি গ্লাসের বিজনেসে কিন্তু বছরে $1.5 বিলিয়ন ব্যবসা হয়, কিন্তু সেই বিজনেসটা করতে যাচ্ছে না। আপনি যদি এই বিজনেসটা নিতে চান বছরে $1.5 বিলিয়ন কামাতে পারবেন, কিন্তু আপনাকে 125 মিলিয়নের উপরে যত বড় বিট করতে পারেন। তো এই মহিলা তখন বলে, তোমরা কি কম ঝামেলায় ব্যবসা বিক্রি করছো? আমি ওই ধান্দায় আসতে চাই না, আমি হেরোইন ব্যবসায় ভালো আছি, রেডিমেড হেরোইন আসবে বিক্রি করবো গাড়ির সাথে। বাট ওরা দুজন তখন বোঝায়, আপনার আইডিয়া নিয়ে আপনি কত বড় বিজনেস পাচ্ছেন, 15টা নবাবের জায়গায় 15টা গাজার কোকনের ফার্ম রয়েছে এবং এইটার ব্যবসা পুরো ইউরোপে। তো মহিলা বিট করতে রাজি হয় কি হয় না আমাদের দেখানো হয় না। আর এরপর তারা যায় হচ্ছে ফ্রেডির যে ছোটবেলার বন্ধু পিট, মানে যে হালার মাধ্যমে এই পুরো ঝামেলা শুরু হয়েছে, ওর সাথে গিয়েই তো নায়কের বড় ভাই টাকাটা মারা খেয়েছে মালদ্বীপে। আর ওই ব্যবসার জন্য তো টাকা নিয়েছিল ওই যে গসপেলের ছোট ভাইয়ের কাছ থেকে। তো যাই হোক, পিটের কাছে গিয়ে বলে, তোমাদের যে রাশিয়ান বন্ধু রয়েছে অনেক কোটিপতি বিলিয়নার, তাকে বিড লাগাতে বলো। আর এখানে বিড লাগানোর নিয়মটা খুবই পুরনো, এক জায়গায় বসে যে বিড হবে তা নয়, সবার কাছে একটা করে কবুতর দিয়ে এসেছে, যার যে বিড কাগজে লিখে সেই কবুতরটা উড়িয়ে দিবে এবং ওই কবুতর নিজে নিজে গবি গ্লাসের কাছে জেলে গিয়ে পৌঁছে যাবে। আর আমি তোমাদের এর জন্য গত পর্বে বলেছিলাম যে কবুতরের কি কাহিনী গবি গ্লাসের পরে বুঝতে পারবে। তো যাই হোক, সেখান থেকে বের হয়ে সুজি এডওয়ার্ডকে বলে, যাক আমাদের ব্যবসা যদি না থাকে তোমাদের আর ডিস্টার্ব করবো না, হয়তো তোমাদের এখান থেকে চলে যাবে গাজার ব্যবসা, ফার্ম চলে যাবে, ফাইনালি আমাদের রাস্তা আলাদা আলাদা হয়ে গেল, তখন আর দেখা হবে না হয়তো, বাট তোমার সাথে কাজ করে অনেক ভালো লেগেছে এডওয়ার্ড। তো যাই হোক, এরপর এডওয়ার্ড যখন তার বাড়িতে যায় তখন ওর মা বলে, তোর ভাই ছোটবেলার মতো একটা কবুতর দিয়ে খেলছে। তো এডওয়ার্ড তো ভয় পেয়ে যায়, ওই শালার কাছে আবার কবুতর আসলো কই থেকে, বিটের কবুতর নয় তো। তো এডওয়ার্ড যখন ওর ভাইয়ের কাছে যায়, ওর ভাই বলে, ভাই আমি ওই ব্যবসায় বিট করতে চাই, ওই ব্যবসাটা যদি আমাদের হয় আমাদের কিন্তু $1.5 বিলিয়ন আসবে প্রতি বছর। এডওয়ার্ড তখন বলে, আমাদের কাছে না এত টাকা আছে, না এই কাজের যোগ্য আমরা, না আমাদের অত ক্ষমতা রয়েছে। তখন ফ্রেডি মন খারাপ করে বলে, ভাই তোকে আমি একটা কথা বলি, আমি হয়তো পাগলামি করেছি, পরিবারের বড় সন্তান, বড় লোকের সন্তান ছিলাম, হয়তো আমি যোগ্য নই, কিন্তু তুই এই কাজের জন্য যোগ্য, তোর জন্মই হয়েছে এই কাজ করার জন্য। তুই নিজেও জানিস না তুই কত বড় মাফিয়ার ক্ষমতা রাখিস, তোকে পুলিশ অফিসার না, তোকে এই কাজেই মানায়, তুই এই ডিল প্লিজ হাত থেকে যেতে দিস না। তখন এডওয়ার্ডের মাথায় একটু খেলে যে আসলেই তো আমি তো অলরেডি মাফিয়ার মতো অনেকগুলো কাজ করে ফেলেছি, অনেক কিছু হ্যান্ডেল করেছি। তো এরপর সে তার উকিলকে ডাকে, তো উকিলকে বলে, আমার জন্য একটা এগ্রিমেন্ট তৈরি করো, আর আমাদের সাথে কাজ করা যত লোক রয়েছে আমরা তাদেরকে বেঁধে রাখতে পারি না, কিন্তু তবুও তাদের কিছু শর্ত থাকা উচিত। তো এখানে আমাদের এডওয়ার্ডের যে প্ল্যান, সে বাকি যে 14টা নবাব রয়েছে তারাও তো গরিব হয়ে গিয়েছে, আর তাদের জমিতে ব্যবসা হবে, তারা কম করে হলেও $4 মিলিয়ন করে পায় প্রতি বছর। তো তাদের কাছ থেকেও টাকা নেবে এবং পার্টনারশিপ নেবে এবং এই বিট করানোর জন্য রাজি করাবে, মানে সে একটা বড় পার্টনারশিপের চিন্তা ভাবনা করছে, মানে অনেকে মিলে যে সমবায় সমিতি করে সেইটাই। আর এরপর সে জেপিকেও এই পার্টনারশিপ অফার করে, কারণ ওই তো পুরো ইউরোপে এই মালগুলো সাপ্লাই করবে। তো উকিল তখন বলে, তবে তারপরে এত বড় অ্যামাউন্ট আপনি অ্যারেঞ্জ করতে পারবেন না, এই সব কিছুর মাধ্যমে আপনি সর্বোচ্চ 25 মিলিয়নের মতো জোগাড় করতে পারবেন, আই মিন 250 কোটি টাকা, আর বাকি 10 মিলিয়ন লোন আপনি আপনার মায়ের কাছ থেকে পেয়ে যেতে পারেন, কত হলো 40 কোটি টাকা। বাট ব্যাপারটা হচ্ছে 125 মিলিয়নের প্রায় 1250 কোটি টাকা, এটা আপনি কি করবেন? তো এই কথা শোনার পরে এডওয়ার্ডের মা বলে, তুই সুজির সাথে কেন কথা বলছিস না, ও অনেক বছর ধরে এই ধান্দায় রয়েছে এবং ও এই ধান্দায় এক্সপার্ট, আর এই ধান্দায় তোর যেহেতু আগ্রহ রয়েছে তোর একটা এক্সপার্ট লোক লাগবে। তো এডওয়ার্ড তখন বলে, মা এতে আমার মনে হয় না ওদের আগ্রহ রয়েছে ওই ফ্যামিলির, ওরাই তো বিক্রি করে দিচ্ছে। তো এরপর এডওয়ার্ড যায় হচ্ছে হেনরির সাথে দেখা করতে। তো গুলি খাওয়ার পরে হেনরি মূলত মিস্টার জনস্টনের বিপক্ষে চলে গিয়েছে। তো হেনরি জিজ্ঞেস করে, তোমার প্ল্যান কি, এখানে কেন এসেছো? আর এইদিকে আমরা দেখি এডওয়ার্ডের মা হসপিটালে সুজির ভাইয়ের সাথে দেখা করতে যায়, সুজিও সেখানে ছিল। আর সে সুজিকে বলে, তুমি তোমার বাবার কথা শুনো না, তা না হলে সারা জীবন আফসোস করবে, বছরে $1.5 বিলিয়ন
$1 ইনকাম করে যার অভ্যাস, সে অল্প টাকায় বাঁচতে পারবে না। আর টাকা পয়সার জন্য যদি একটু কষ্ট করতে হয়, একটু টেনশনে থাকতে হয়, ঝামেলা করতে হয়, সেটাই মনে হয় বেটার লাইফ। আর এদিকে আমরা দেখি এডওয়ার্ড হেনরিকে বলে আমি নবাবদের সাথে ডিল করব, আর আমাদের মাল সাপ্লাই দিবে হচ্ছে জেপি, আর তুমি যদি 15 মিলিয়ন দাও তাহলে তুমি আমার অংশীদার হয়ে যাবে। কিন্তু তখনই সুজি করে কি এডওয়ার্ডের সাথে দেখা করতে আসে। আর এরপর এডওয়ার্ড তখন সুজিকে বলে তুমি যদি সফলতা চাও ঝামেলা নিতেই হবে, বড়লোক হতে চাইলে ঝামেলা মারামারি ফাটাফাটি করতেই হবে, তুমি যত ভালো ব্যবসায়ী করো আর খারাপ ব্যবসায়ী করো। আর আমাদের জমিদাররাও এটা করে আসছে, তারাও মানুষ মেরেছে, শিকার করেছে, জ্বালিয়ে পুড়ে দিয়েছে, কিন্তু ইনকাম করেছে এবং সম্মানের সাথে বেঁচেও গিয়েছে। আর আমি আমার পূর্বপুরুষদের মতে যাব, আর আমি একটা ভালো অ্যামাউন্ট জোরে করেছি, কিন্তু কম্পিটিশন অনেক বেশি, কারণ বাকি যারা বিট করবে তারা অনেক টাকা বিট করবে। তো তুমি যদি চাও তুমি আর আমি পার্টনারশিপ করতে পারি, তুমি 50% পার্টনার হবে, কিন্তু আমার হেনরিকেও প্রয়োজন, তুমি শুধুমাত্র রাগটা একটু কন্ট্রোল রেখো। সুজি তখন বলে তুমি এমন সব লোকদের যেহেতু জড়ো করতে পেরেছো, তার মানে তোমার মাথায় ভালো একটা প্ল্যান রয়েছে, ঠিক আছে আমি তোমার সাথে আছি। তো এরপর সবাই যার যার মতো বিট লাগায় এবং কবুতরের সাথে বেঁধে উড়িয়ে দেয়। এবং এই বিডে গাড়ির শোরুমের ওই লেডি পিট মানে বড় ভাই ফ্রেডির বন্ধু মিস্টার স্টানলি জনস্টন এবং এডওয়ার্ড নিজেও অংশগ্রহণ করে। আর এডওয়ার্ডের পার্টনার কে তো জানোই। এবং এখানে ফাইনালি গবি গ্লাস বিশাল অ্যামাউন্টের বিডিং অফার পায়। আর এখানে আরেকটা রহস্যের জট খুলে, সেটা হচ্ছে যেটা আমি অলরেডি বলেছিলাম যে তোমরা হাসবে এটা সম্পর্কে জানলে। এডওয়ার্ডের বোন যখন আসলো তখন ওই ফার্মের যে কেয়ারটেকার জেফ, সে বলেছিল তোমার মা অনেক খুশি হবে। তো অ্যাকচুয়ালি এডওয়ার্ডের যে ছোট বোন ওটা ওই ফার্মের যে কেয়ারটেকার ওই জেফেরই মেয়ে, মানে এডওয়ার্ডের মাকে ওই জেফই কোন একটা ঝড়ের রাতে আর কি যাই হোক বুঝতে পেরেছো, মানে যৌবনের একটা ভুলের ফল হচ্ছে এডওয়ার্ডের বোন। আর এই রহস্যটা শুধুমাত্র কেয়ারটেকার জেফ আর এডওয়ার্ডের মাই জানে, মানে মেয়ে নিজেও যায় না ওর বাবাকে। তো পরের সিনে আমরা দেখতে পাই গবি গ্লাস এডওয়ার্ডকে বলে এই টেবিলে 4টা বিড রয়েছে, সেগুলোর মধ্যে একটি তোমাদের দুজনের, আর তোমরা দুজন আমার সবচেয়ে কাছের, আমার নিজের মেয়েও রয়েছে, কিন্তু আমি এখানে কোনো 2 নম্বরই করতে পারবো না। আর যেহেতু আমি বলেছি সবচেয়ে বেশি বিটটা আমি নেব, সেটাই আমি সিলেক্ট করবো। আর এর বিপরীতে তোমরা কি করবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার। বুঝো এই কথার কিন্তু দাম অনেক, এই কথার মানে কি একটু পরে বুঝতে পারবে। তো যাই হোক, এই 4 জনের মধ্যে সবচেয়ে বড় বিডার ছিল হচ্ছে মিস্টার স্টানলির, আর সে মিস্টার স্টিভার্সকে ব্যাংকে টাকা ডিপোজিট করতে পাঠায় গবি গ্লাসের অ্যাকাউন্টে। আর তখন অ্যাডাপ্ট করে কি হেনরির যে অ্যাকাউন্টেন্ট তার সাহায্য নেয়, কারণ সে জানতো মিস্টার স্টানলির 2 নম্বরই কাজের সকল রেকর্ড কোথায় পাওয়া যাবে, এবং সে পর্যন্ত যে সকল ট্যাক্স ফাঁকি দিয়েছে সব কিছু ওই অ্যাকাউন্টেন্ট বের করতে পারবে। এবং ওই অ্যাকাউন্টেন্ট করে কি সব তথ্য গভর্নমেন্টের হাতে তুলে দেয়। আর ট্যাক্সে এবং ব্যবসা অনেক ঝামেলা থাকার কারণে স্ট্যানলিকে অ্যারেস্ট করে নেওয়া হয়, তার মানে সে 1 নম্বর বিডার হয়েও সে ডিলটা নিতে পারবে না। তো সেকেন্ড সবচেয়ে বড় বিডার ছিল হচ্ছে পিট, মানে আমাদের বড় ভাই ফ্রেডির বন্ধু। তো তখন অ্যাডাপ্ট করে ওই গাড়ির শোরুমের মহিলার কাছে যায় এবং বলে তোমার বিট তো সেকেন্ডে, কিন্তু পিটের বিটটা রয়েছে ফার্স্টে, ওর জন্য ঝামেলা হয়ে গেল, অল্পের জন্য তুমি পেলে না। বাট ওই মহিলাকে তো আমরা চিনি খুব ডেঞ্জারাস, ওই মহিলা গিয়ে করে কি পিটকে মেরে ফেলে যাতে সেই বিট পায়। কিন্তু এরপর অ্যাডাপ্ট করে কি ওই মহিলাকে ওই হেনরির হাত দিয়ে খুন করায়। আর এরপর কথা অনুযায়ী হেনরি তার 15 মিলিয়ন জমা করে দেয়, কিন্তু এডওয়ার্ড হেনরির সাথেও গেম খেলে ভাই, শেষ করে দেয়। তো যাই হোক, এরপর এডওয়ার্ড আর হচ্ছে আমাদের সুজি আসে, মানে ওরাই একমাত্র বিডার, বাকি সব তো মেরে দিয়েছে, ওরাই ব্যবসাটা পাচ্ছে। বাট তখন গবি গ্লাস সুজির বাবা আসল রহস্যটা বলে আমি তো কখনোই রিটায়ার্ড হচ্ছিলাম না, আমি শুধু এটাই দেখতে চেয়েছিলাম যে তোমরা নিজেরাই দায়িত্ব বুঝে নাও, এবং আমার কাছে মনে হয়েছে তোমরা দুজন অনেক বেস্ট একটা পার্টনার হবে, কারণ তোমরা একসাথে অনেক ঝামেলা পার করে এসেছো। তো তোমরা দুজন মিলে যদি কাজ করো তাহলে বোঝাটা অনেক হালকা হয়ে যাবে। তো আমি তোমাদের টাকা ঠিকই নেব, তোমরা এখন থেকে বিজনেসে কাজ করবে, এমন একটা ভাব করবে এই বিজনেসটা তোমরা কিনছো না, তোমরা মালিক নয়, বরং তোমরা এখানে ইনভেস্ট করেছো যেখানে লস হওয়ার সম্ভাবনা থাকবে। আর তাহলে এই বিজনেসটা তোমাদেরকে উঁচু পর্যায়ে নিয়ে যাবে। আর এডওয়ার্ড, আমি সবসময় তোমার মধ্যে একজন ক্যাপ্টেন নয়, বরং তার চেয়ে উপর একজন জেনারেলকে দেখতে পেয়েছি যে পুরো আর্মি বাহিনীকে লিড দেবে। আর এখানে আমি একটা ভুল বলেছি, হেনরিকে এখনো মারেনি। এই ঘটনা ঘটার পরে এডওয়ার্ড আর সুজি গিয়ে হেনরিকে মেরে দেয়। আর লাস্ট সিনেমা দেখতে পাই মিস্টার স্টানলিকেও সেই একই জেলে বন্দী করা হয় যেখানে গবি গ্লাস বন্দী ছিল, এবং জেলে তাদের দুজনের সেই বন্ধুত্ব হয়ে যায়। আর যেহেতু স্টানলিও ডেঞ্জারাস বিজনেসম্যান, অনেক টাকা আছে, গবি গ্লাসও ডেঞ্জারাস ক্রিমিনাল, তো তার মানে তারা দুজনে মিলে নতুন আরেকটা ব্যবসা শুরু করবে, হয়তো আরো 1.5 বিলিয়নের। কিন্তু এখানে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের নায়ক নায়িকা কিন্তু এক হয়ে গিয়েছে। মানে একটা শ্বশুর যতই সন্ত্রাসী হোক চায় যে আমার মেয়ের জামাইটা ভালো, কিন্তু এখানে শ্বশুর তার মেয়েকে দিয়ে তার জামাইকে সন্ত্রাসী বানিয়ে তারপর ব্যবসা আর মেয়েকে তুলে দিল, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে এই অসাধারণ সিরিজটা শেষ হয়ে যায়, এবং এটার সিজন 2 সম্ভবত সামনে বছর আসবে, এবং তোমরা যদি চাও এটার সিজন 2 অবশ্যই আনবো। এবং এই পুরো সিরিজে তোমার কোন ক্যারেক্টার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই বলবে। এবং আমাকে যদি বলো মেয়ে ক্যারেক্টারের মধ্যে অবশ্যই এক কথায় সুজির নামে আসবে। সুজির ক্যারেক্টার আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, এডওয়ার্ডের ক্যারেক্টারও ভালো লেগেছে, এছাড়াও ভালো লেগেছে নায়কের বড় ভাইয়ের ক্যারেক্টার, খুবই ফানি ক্যারেক্টার ছিল। তবে সবচেয়ে অ্যাটিটিউড ওয়ালা ক্যারেক্টার ছিল হচ্ছে গবি গ্লাস। তো যাই হোক, তুমি তোমার পছন্দের ক্যারেক্টারগুলোর নাম অবশ্যই জানিয়ে দেবে। ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই। র্যান্ডম স্টোরে এখন চলছে ধামাকা ক্যাম্পেইন, যেখানে আপনি প্রতিটি অর্ডারের সাথে পেয়ে যাবেন অসাধারণ এই টি শার্ট গুলো পেয়ে যাচ্ছেন মাত্র 370 টাকায়, এবং ড্রপ শোল্ডার গুলো পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকায়। এই টি শার্ট গুলো শতভাগ কটন ফেব্রিকের, যা আপনাকে কমফোর্টেবল ফিল করাবে। তাছাড়া এই টি শার্টের রং কস থেকে শুরু করে প্রিন্টের কোয়ালিটির উপর র্যান্ডম স্টোর দিচ্ছে আপনাকে শতভাগ কোয়ালিটি গ্যারান্টি। এছাড়া র্যান্ডম স্টোরের গ্রুপে রয়েছে অসংখ্য কাস্টমার রিভিউ, যা আপনাকে প্রোডাক্টের উপরে আস্থার যোগান দেবে।
র্যান্ডম স্টোরে এখন চলছে ধামাকা ক্যাম্পেইন, যেখানে আপনি প্রতিটি অর্ডারের সাথে পেয়ে যাবেন একটি করে কুপন। আর সেই কুপন থেকে আপনি জিতে নিতে পারেন সুজুকি জিক্সার বাইক, আইফোন 15, আইফোন 12 এবং অ্যান্ড্রয়েড ফোন সহ নগদ 25,000 টাকা। তাছাড়া র্যান্ডম স্টোর থেকে প্রতি সপ্তাহে যারা অর্ডার করছেন তাদের মধ্যে থেকে লাকি 5 জন পাবে অ্যাপেল এয়ারপোর্টের সেকেন্ড জেনারেশন। আপনারা জানলে অবাক হবেন, ওগুলো ড্র লাইভে অনুষ্ঠিত হবে র্যান্ডম স্টোর পেজ থেকে। তাই এখনই দেরি না করে অর্ডার করে ফেলুন র্যান্ডম স্টোরের পেজ থেকে এবং অর্ডার নাও অপশনে ক্লিক করে অর্ডার করে ফেলুন।